কাঠগোলাপ। পর্ব সংখ্যা ৩। লেখক ইমরান হোসেন আদিব। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ২৯। প্রিয় অয়ন্তী। প্রিয় অয়ন্তী, আশা করি ভালো আছো। যেমন করে ভালো থাকে সন্ধ্যার আকাশে শিশির সিক্ত কাঠগোলাপ। আমি জানি হয়তো এখনও রোজ সময় করে তুমি আকাশ দেখো, আনমনে তাকাও। হয়তো দীর্ঘশ্বাস নেই, তবুও রয়েছে বিষণ্ণতায় ঘেরা একচিলিতে দৃষ্টিপাত। নীল আকাশ কখনো মেঘাচ্ছন্ন, কখনো মেঘশূন্য, তবুও আকাশ সুন্দর তোমার মায়াবী দুচোখের কোঠরে। এখনও আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখো। ইচ্ছে করে হয়তো ভীষণ বদলে যেতে, কিন্তু দিন শেষে নিজেকে আর পাল্টানো হয়ে ওঠে না। কারণ বদলে যাওয়া যে সব মানুষের শোভা পায় না। কিছু মানুষের বদলে যাওয়া প্রকৃতির সায় নেই। শরতের কোল ঘেঁষে আকাশ ছোঁয়া মেঘের জটলাই নিজেকে বেঁধে ভাসিয়ে হারিয়ে যেতে চাও। যেন মুক্ত হতে চাও অনুভূতির দেওয়াল ছাড়িয়ে সহস্র মাইলের দূরত্ব অবধি। আচ্ছা একটু শোনো, একটু ফিরে তাকাও। এক সময়কার পরিত্যক্ত নুইয়ে পড়া বাসন্তী কিংবা বেলি ফুল গাছের চারাগুলো এখনও বেঁচে আছে তোমার রোজকার যত্ন স্পর্শে। তারা চাই পরের মৌসুমে তোমায় নিয়ম করে ফুল উপহার দিবে, যার গন্ধে মোহিত হবে তোমার মন। অনুভূতির একগুচ্ছ আঙিনা। তোমার বদৌলতে এত স্নিগ্ধতা, তোমার স্পর্শে এত কোমলতা। সেই তুমি না হয়ে থেকে যাও নিজেকে না বদলিয়ে এ শহরে বেঁচে থাকার শেষ ভরসা হয়ে। ইতি তোমার হারিয়ে যাওয়া শেষ বিকেল। ৩০। শেষ বেলার আশ্রয়। অসময়ের কোল ঘেঁষে আপনার এখন ভীষণ একাবোধ হচ্ছে। নিজের প্রতি বিরক্তি বাড়ছে ক্রমাগত। নিজের নিঃশ্বাসের শব্দগুলোও কেমন যেন বিদঘুটে আর অসহায়ই হয়ে উঠেছে। কথিত প্রিয় মানুষগুলো ক্রমশই অপ্রিয় বনে যাচ্ছে। কংক্রিটের শক্ত চার দেওয়ালের আবদ্ধ ঘরে একটা মানুষ যখন এমন করে খুব অসহায় হয়ে পড়ে থাকে, তখন সেই মানুষটা ভীষণ সহানুভূতি কাতর হয়ে পড়ে। বেড়ে যাওয়া সুপ্ত বিবেকের নির্ভরশীলতা। সরল মানুষটা যখন খুব বিষণ্ণ হয়ে ওঠে, স্থির মনটা যখন বিষণ্ণ বেপরোয়া হয়ে ওঠে, স্নায়ুগুলো যখন নিউরনে বাড়তি চাপ সৃষ্টি হয়, মানুষটা তখন ভালো থাকার জন্য ছটফট করে। সেই মুহূর্তে এমন দুটো চোখ খোঁজে, যে চোখে একমাত্র লক্ষ্যবস্তু সে এমন দুটো কান খোঁজে, যা শুধু তার মন খারাপের আলগোছে শব্দগুলো বিরতিহীনভাবে শুনবে। সে এমন একটা মুখ খোঁজে, যা শুধু তার অশান্ত মন শান্ত করার প্রয়োজনে শব্দ সাজাবে। খুঁজে একটা আশ্রয়, একটা বিশ্বস্ত মানুষ। নিজের অজান্তেই এই প্রয়োজন বোধগুলো আমাদের মাঝে তৈরি হয়ে যায়। আপাদ মস্তক মানুষ হয়ে জন্মেছে, তাই মানুষ কঠিন হতে পারে না। একটু আঘাতেই যেন মরীচিকার মতো ভঙ্গুর হয়ে পড়বে। কি নিদারুণ সত্য কথা! মুখ অকপটে স্বীকারোক্তি দিতে নিষেধ সাধলেও মন জানে মন খারাপের তিক্ত সত্যতা। মস্তিষ্ক জানে ভালো থাকতে চাওয়ার কি তীব্র আসক্তি আমাদের। ঘড়ির কাঁটায় সময়টা মধ্যরাত। অন্ধকারের প্রকটতা বেড়ে যায় অপ্রকাশিত কিছু ক্ষত, হৃদয়ে অসহায়ত্ব। প্রয়োজনবোধ শহরের আকাশ সংক্রমিত করে জানিয়ে দেয়, মানুষ মাত্র বেঁচে থাকতে পারে ভালোবাসায়। এসব কাঙ্ক্ষিত প্রিয় মানুষের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই কোনো লিঙ্গভেদ। দিন শেষে একটা মানুষ হয়ে উঠুক আরেকটা মানুষের বিষণ্ণ দুটো ঠোঁটের ফাঁকে একচিলিতে হাসির কারণ। ৩১। শিরোনামের নাম হচ্ছে টাকা। দখলে টাকা থাকলে পচা খাবারে ভরা ডাস্টবিনের গন্ধটাও কেমন যেন বেলি ফুলের মতো নাকে বাজে। পকেটে টাকা থাকলে শহরের ধুলোও সুন্দর। খাড়া রোদের তাপে শরীর পুড়লেও মন সতেজ থাকে। শূন্য পকেটের সুন্দর বিষয়গুলোতেও বিরক্ত আসে। শূন্য পকেটে সম্পর্ক কেমন যেন পানসে লাগে। টাকার অভাব উপলব্ধি করা চোখের সামনে সৌন্দর্যকে অর্থহীন মনে হয়। নিজের প্রতি তিক্ততা জমে। পিছুটান যেন নিজেকে পরাজিত সৈনিক বানানোর নেশায় মাতাল হয়ে যায়। কি ভীষণ এক অদেখা ঘাম ঝরানো ক্লান্তিতে শরীর থেমে যেতে চায়। মনে জড়তা জমে। মাস শেষে শূন্য মানিব্যাগ পুঁজি করে হাঁটার সময় বারবার পায়ের জুতো দেখি। ১ পা ২ পা করে কদম গুনি। সময়ের গতি যেন এ সময় এসে থেমে যায়। মানিব্যাগের কোণাগুলো যখন টাকায় ফুলে ওঠে, তখন চোখ তুলে তাকিয়ে চারিপাশটা দেখি, আকাশ দেখি। চোখের সীমানায় দেখা তখন সবই সুন্দর, সব কিছুই যেন সুখময়। পকেটে টাকা থাকলে মধ্যবিত্ত শরীরেও ভালো ঘুম হয়।
দুশ্চিন্তা ভরা মাথায় চিন্তার বোঝার ভারও হালকা হয়ে ওঠে। টাকা দিয়ে সুখ কেনার বিষয়টা ভীষণ মতভেদযুক্ত। তবে টাকা বেঁচে থাকার প্রয়োজনসমূহ মেটায়, আর প্রয়োজন মিটলে মানুষের ভেতরে স্বস্তির ঢেঁকুরটুকু ওঠে। এই স্বস্তির স্বাদ পাবার লোভেই মানুষের লাগামহীন ছুটে চলা পৃথিবীর এক মেরু হতে অন্যত্র। ৩২। বোকা প্রেমিকা। এ শহরে ভালোবাসা নামক শব্দটার প্রয়োগ কেমন যেন। প্রেমিক সাজতে গিয়ে পুরুষ নামক চরিত্রগুলো হয়ে উঠেছে ভক্ষক, অথচ এরাই রক্ষক হওয়ার নিছক প্রতিশ্রুতি দিয়ে কাছে টেনে সচরিত্র ভাঙে। প্রেমিক হওয়ার সুবাদে এদের অধিকার খাটানোর সামর্থ্য তার প্রেমিকার বাড়ির অভিভাবকদের চেয়ে নেহাত কম নয়। প্রেমিক হওয়ার পর থেকে প্রেমিকার প্রতি নিঃশ্বাস অবধি এরা নিজেদের দখলে নিতে চায়। প্রেম মানেই প্রেমিকার স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রেম মানে প্রেমিকা উপমায় নামায়িত নারীর যাচ্ছে তাই স্বকীয়তা হরণ। প্রেমিকা হবার পর থেকেই তেল মাথায় এতদিন ধরে মাঝ বরাবর সিথি করে আসা মেয়েটা এখন রোজ খোলা চুলে উস্কো খুস্কো থাকতে চায়। প্রেমিকা তকমা জোটার পর থেকে সন্ধ্যা না পেরোতেই ঘুম হারিয়ে যাওয়া মেয়েটি এখন সারা রাত জাগতে চায়। নিজেকে সর্বক্ষণ আয়নার সামনে সুন্দর করে ফুটিয়ে তোলার ব্যস্ততায় টেবিলের ওপর খুলে রাখা একাডেমিক বইগুলোকেও বন্ধ করার মতো সময় আর হয়ে ওঠে না। কথিত প্রিয়জনের মন জয়ের উদ্দেশ্যে কী বা না করেছে এখন অবধি। গলার ওড়না না পেঁচানো সদ্য বছর 16 পেরোনো মেয়েটা নিজের বাইরের বাহ্যিকতার সাথে সাথে নিজের ভেতরের মানুষটিকেও পরিবর্তনের এক টান টান উত্তেজনায় দু চোখের দৃষ্টিপাতে। প্রেমিকাগুলো নিতান্তই বোকা। এরা এক প্রেমের ছোঁয়াতেই নিজের সবটা বিসর্জন দিতে চায়। এক প্রেমের উপলব্ধি এদের ভাবাতে শুরু করে, এই যে আমি যাকে পেয়েছি শেষ নিঃশ্বাস অবধি তার হাত আমার হাতের মুঠোয় থাকবে। মস্তিষ্কের নিউরনগুলোতে কতটা চাপ সৃষ্টি করে এরা এদের এই আকাশ কুসুম ভাবনাগুলোকে নিজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে, তা হয়তো ওরা নিজেরাও জানে না। তারা জানে না এ শহরের বায়ু পরিবর্তনের মতো তাদের প্রেমিকের মন শতবার বদলে যায়। এই আছি এই নেই, হঠাৎ করে ভেবে বসা বিশ্বাসযোগ্য মানুষটার দূরত্ব যেন এক নক্ষত্রের থেকে আরেক নক্ষত্র অবধি বেড়ে যায়। ভালোবাসার শব্দের সস্তা প্রয়োগে মেতে উঠে নিজেকে পরিবর্তনের এত সব আয়োজন নিমিষে গুঁড়োবালি হয়ে পরের ঢেউয়ে মিশে যাবে। সময় চলে যাবে, যুগের বিবর্তন হবে, সমাজ ব্যবস্থাও ভীষণভাবে বদলাবে। তবুও দিন শেষে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেমিকা নামক চরিত্রগুলো প্রেমিকের মন জোগাতে পুরো জীবন খোয়াবে। ৩৩। দুফোঁটা বৃষ্টির দূরত্ব। দুফোঁটা বৃষ্টির দূরত্বের ন্যায় দুটো বিচ্ছিন্ন মন নিয়ে বিদ্যমান আমাদের দূরত্ব। শহরতলির গা ঘেঁষে অকেজো তারে ঝুলে থাকা কাকের কণ্ঠে উপহাসের ডাক যেন তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে বলছে, দ্য ওয়ে টু গেট স্টার্টেড ইজ টু কোয়াইট টকিং অ্যান্ড বেগিং ডুইং। দূরত্ব ঘুচলে হয়তো দুঃখ ঘুচে যেত প্রিয়। দুই ফটকের বুক চিরে বয়ে আসা দমকা বাতাসে দূরে ফোটা বকুলের গন্ধ নাকে বাজলেও তোমার ঘ্রাণ আমার জানালা ভেদ করে বারণ ছেধেছে। বিদ্যুৎবিহীন শহরে সন্ধ্যার প্রদীপ নিভেছে। তোমায় এক পলক দেখার আশা নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটোর ভয় বাড়ছে ভয়াবহ। নীরবতা ছেয়েছে, নিজের নিঃশ্বাসের শব্দে মন আটকে ওঠে। এই বুঝি অনধিকার চর্চায় হস্তক্ষেপ করা অধিকারটুকু ছিটকে যাচ্ছে। পাওয়ার চেয়ে হারানোর ভয়ে মন ডুকরে ওঠে, অথচ মনের কান্নার কোনো শব্দ নেই। ধোঁয়াশায় ঘেঁষা ধুলোয় ঠাসা পোড়া ঘরের মতো অবসাদে পড়ে আছি ঘরের এক কোণ। পা বাড়িয়ে এগোনোর চেষ্টায় ব্যর্থ হয়ে স্বপ্ন দেখি একদিন দুফোঁটা বৃষ্টির দূরত্ব আমাদের ঠিক ঘুচে যাবে। ৩৪। জমে যাচ্ছে প্রেম। জমে যাচ্ছে প্রেম, জমে যাচ্ছে অনুভূতি, ভঙ্গুর হচ্ছে মন। প্রেমিকার ঠোঁটের শেষ চুম্বনের ভেজা ঠোঁট শুকিয়ে যাচ্ছে। মরুভূমি হয়ে যাচ্ছে প্রণয়ের সব সতেজ উষ্ণতর ভূমিরোজ। থেমে যাচ্ছে কোলাহল। প্রেমশূন্য ভিটেই তীব্র হাহাকারে আর্তনাদ বাড়ছে। বাড়ছে দূরত্বের পরিসীমা অবাধ। মন থেকে মন সব বিচ্ছেদের খেলায় মেতেছে। ক্ষয়ে যাচ্ছে দৃষ্টির আড়ালের প্রাক্তন সব প্রণয় গাথা। জমে যাচ্ছে প্রেম, জমে যাচ্ছে সন্ধ্যার আকাশ। ভঙ্গুর হচ্ছে শেষ প্রহরের আলো। বায়নাগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ থেকে মানুষ বনে যাচ্ছে সব নিষ্ঠুর বড্ড। গেয়ে ওঠা কণ্ঠনালী ছিঁড়ে যাচ্ছে। মুখ থেকে ছুটছে অবিরাম শব্দহীন বলি। ছটফট হৃদয় তৃষ্ণায় কাতর। মিলছে না শেষ ঠায় গোজার কোনো বিশ্বস্ত আশ্রয়।
জমে যাচ্ছে প্রেম, জমে যাচ্ছে খোলা চুলের দোল, বিলীন হচ্ছে ফিকে ঠোঁটের হাসি। সময় শেষ গোধূলি, আর আসছে না এ তটে, ফুটছে না বকুল ভরা বসন্ত জুড়ে, বিবেক পাচ্ছে লোভ। উদাস্ত শহরে বাড়ছে জীবন্ত মৃতলাশের স্তূপ শত। জমে যাচ্ছে প্রেম, ক্ষণে ক্ষণে হারিয়ে যাচ্ছে প্রজাপতির সব সুখ, হিংসার বেড়াজালে ছাড়িয়ে যাচ্ছে ধ্বংসের অসুখ। জমা হচ্ছে ক্রোধের গ্রাস, জীবনতরী ভেস্তে যাবে অকাল প্রলয়ের দরুন। সময় ফুরিয়ে গেছে শেষ ভরসার, মশাল জ্বালাও শেষ মিছিলের। অন্তিম আকুতি হোক সবার, আর একটিবার লড়াই করে বাঁচতে চাওয়ার। 34 শেষ মুক্তি। দেহের শিরাধমনী বেয়ে কয়েক যুগ ধরে বয়ে চলা রক্তকণিকার প্রবাহ যেদিন বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডর ধূপধাপ স্পন্দন যেদিন বেইমানি করে থেমে যাবে হঠাৎ, থেমে যাবে যেদিন এ দুচোখ দিয়ে সৌন্দর্য দেখার সব সুযোগ, বন্ধ হয়ে যাবে যেদিন প্রতিনিয়ত হয়ে আসা হাজারো লাখ দীর্ঘশ্বাসের আনাগোনা, হারিয়ে যাবে যেদিন মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সচল কর্মক্ষমতা, নিস্তেজ হয়ে শায়িত শরীরে যেদিন ভেসে উঠবে আতর গোলাপের সুগন্ধি ভীষণ সঙ্গে পুড়ে চলা আগরবাতির বাষ্পভূত ধোঁয়া, ভিজে যাবে যেদিন শরীরের প্রতিটি লোমকূপ শেষ পবিত্র স্নানে, শরীরের ওপরে যেদিন ঠাঁই গুজে নিবে শুধু সাদা রঙের কাপড়, শেষবেলায় প্রিয় মানুষের মোনাজাতে ঠাঁই হবে আমার আত্মার মাগফিরাত, শেষ আশ্রয় মিলবে যেদিন 3.5 হাত মাটির ভূমিতে ভীষণ অন্ধকার আভায়। চোখের পানি মুছে আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবুর শব্দ উচ্চারণে শত শত পা গতি বাড়বে ফিরতি পথে। আমি সেই দিনের কথা বলছি, আমি সেই দিনের কথা ভাবছি, আমি সেই দিনের কথা শুনছি। সেই দিন এই অসহায় আমার কি হবে? আমার অস্তিত্বের সাথে সৃষ্টিকর্তার কি হিসেব হবে? আমার মুক্তি মিলবে কি সেই দিন? আমার কলুষিত রক্তে আবার কি মিশবে বিশুদ্ধ অক্সিজেন প্রবাহ? আমি কি আবার স্বাদ নিতে পারবো কোনো নিয়ামতের? আমি কি দেখতে পারবো ইহকালে না দেখা সেই অপার সৌন্দর্যের কোনো চিত্র? আমার কানে ভাসবে কি পাখির গুঞ্জনের মিষ্টি সুর? আমার সাথে কি হবে সেই দিন মুক্তির আলাপন? আমি সেই দিনের কথাই কর্ণপাত করছি। আমি মুক্তির পথে সেই দিন একটু একটু করে হেঁটে যেতে চাই স্রষ্টার নিকটে, আত্মার অমর শান্তি কামনায়। 36 সুন্দরের কোনো রং নেই, মনের কিন্তু কোনো রং হয় না। সাদা চেহারার মানুষটি যে অনুভূতি নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে, কালো শ্যামাবর্ণের মানুষটিও কিন্তু তার এতটুকু ব্যতিক্রম নয়। পার্থক্যটা শুধু অনুভূতি গ্রহণযোগ্যতার। সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। সৌন্দর্য হঠাৎ করে শ্যামা বা কালোতেও উপস্থিত হয়, ধরা দেয় বাহ্যিক বিচারে অসুন্দর মানুষেও। তোমার বিধাতা তোমায় করেছে কালো, তুমি করবে কি? কবিতা শুধু বাঁকানো ঠোঁট, ঢেউ খেলানো ভুরু, সঙ্গে সাদা কোমল ত্বক কিংবা লম্বা কেশ নিয়ে লেখা হয় না। কবিতা মাঝে মাঝে কালো গয়নের মেয়েটিরও উস্কো খুস্কো খোলা চুল নিয়েও লেখা হয়। সুন্দর তকমা লাগানো মেয়ের খোপায় শিউলি ফুলের মালাটা পরানোর অধিকার হস্তক্ষেপে লাগে জনতার সংঘর্ষ, অথচ কালো উপমায় উপমিত তোমার খোপায় একটা গোলাপ গুজে দেওয়ার বায়না দূরে থাক, অনুভবটাও কেউ করে না কখনো। তুমি কৃষ্ণকলি, তোমাতে কৃষ্ণচূড়া ফোটার অবাধ বায়না। মন খারাপ করো না, খোপায় ফুল গুজে বাইরে এসো, পুরো আকাশ তোমার মুগ্ধতায় নত। খালি পায়ে এগিয়ে এসো, মাটি তোমার চরণের স্পর্শ নিতে অস্থির ভীষণ। তুমি কালো বলে কপালের ভাঁজে টিপ পরানোতে কেন হস্তক্ষেপ করবে? লাল টিপ দিয়ে চোখে কাজল মেখে বাইরে এসো। দেখো, গাছের ডালে ডালে ডানা ঝাপটিয়ে বসে থাকা পাখিগুলো তোমার সৌন্দর্যর বর্ণনা কিচিরমিচিরে কতটা ব্যস্ত। তোমার অধিকার তোমার, শুধু তোমার। শাড়ির ভাঁজে আয়নায় দাঁড়িয়ে দেখো একটিবার, তুমিও বড্ড সুন্দর। কেউ তোমায় নিয়ে অনুভব করে বসবে, সে তোমার কিংবা তুমি তার, এমনটাও হয়ে ওঠে না কেন এ সমাজে? বরাবরই একটা বিমর্ষ যেন রটে যায় তোমার ক্ষেত্রে। কালো কদাচার হয়ে জন্মই যখন তোমার জন্য আজন্ম পাপ, তুমিও রাত জেগে একাকিত্বতায় ভুগো। প্রয়োজন বোধ হয় আস্থাভাজন কোনো সঙ্গের। ফোনের স্ক্রিনটা কল কিংবা মেসেজের টিউনে বেজে ওঠার মিথ্যা অপেক্ষা তোমার। তুমিও তো ভাবতে পারো 1 কাপ চায়ে 2টি ঠোঁটের মিলন, ভাবতে পারো হাতটা ধরে আমৃত্যু পাশে থাকার প্রতিশ্রুতি দিক কেউ।
তুমি কালো বলে কি তোমার আকাশটা নীল হয় না? রংধনুতে সাজে না তোমার আকাশ? জ্যোৎস্না স্থানে কি মাতে না তোমার আকাশটা পূর্ণিমা রাতে? তুমি কালো বলে কি তোমার উঠানের ফুলগুলো ফোটে না অভিমানে? বৃষ্টি কি তোমায় ভেজায় না তোমার অতৃপ্ত আত্মা? তুমিও কারো স্বপ্নে কাঙ্ক্ষিত হয়ে ওঠো প্রিয়। মন খারাপ করো না গো। তোমার খালি পা দুটো পূর্ণ হবে কারো নিজ হাতে পরানো নূপুর যুগলে। তোমার বাহ্যিক রূপে মুগ্ধ হয়ে যে ভালোবাসবে, আজ হয়তো একটা দিন সে বিশ্বস্ত মানুষটার মিথ্যা সমীকরণ তোমার প্রাক্তন বয়সে হারিয়ে যাবে। মনকে ভালোবেসে কাছে আসা মানুষটার উপস্থিতি হোক সর্বদা সর্বক্ষণ। বৃদ্ধ বয়সেও তোমার ঢিলে চামড়া যাওয়া হাতে পরম মমতায় হাত রাখুক। ঠোঁটের ফিকে হাসিটা আর চেপে না রেখে সরিয়ে দাও। তোমার হাসির কাছে স্নান হয়ে যাক সব আড়ালের কালো মুখোশ। ভালোবাসা নামক প্রভাত ফেরির উন্মোচন হোক আবার। আমন্ত্রিত তুমি এই বৈষম্যহীন শহরে রাজকুমারীর বেশে প্রিয়। ৩৭। রূপ বদলেছে ভালোবাসা। বছরের পর বছর অপেক্ষায় থাকা প্রিয় মানুষটিকে প্রথমবারের মতো ভালোবাসি বলার সময়টা আমরা পার করে এসেছি। বর্তমানে আমরা মুহূর্তেই ভালোবাসার রূপ বদলিয়ে বিভিন্ন রংঢঙে প্রতিনিয়ত ভালোবাসতে শিখে গেছি। আমরা হাত না ছুঁয়েও দিনের পর দিন নির্জনে হেঁটে হেঁটে প্রিয় প্রেমিক যুগলের পথ ভুলে সন্ধ্যা নামানোর যুগটা পেরিয়ে এসেছি। আমাদের এখন প্রচণ্ড ভয়। গা ঘেঁষে না চললে কিংবা স্পর্শতা না রাখলে পরে না আবার ভালোবাসায় বড্ড ঘাটতি পড়ে যায়। রাগ অভিমানের দেওয়াল ডিঙিয়ে সপ্তাহে একটা দিন প্রিয় মানুষটির কণ্ঠ শুনতে পাওয়ার কিংবা তাকে দেখতে চাওয়ার ছটফটময় অপেক্ষা করার সোনালি দিনগুলো ক্রমশই হারিয়ে ফেলেছি। এখন আমাদের ঘন্টার পর ঘন্টা কথা বলে রাতের শেষ প্রহরে সূচনা না ঘটালে প্রেম জমে ওঠে না, কিংবা তাকে প্রতিনিয়ত না দেখলে হৃদয়ের ব্যাকুলতাও কমানো সম্ভব হয়ে ওঠে না আর। সেকালের মতো জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ লেখা হয় না কাঁচা হাতে, শত চেষ্টায় সৃষ্টি কোনো কবিতা কিংবা আবৃত্তি হয়ে ওঠে না। ছুঁয়ে যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। সস্তা উপমায় দোকান বসিয়েছি বাজারে, বেচা কেনার জন্য গ্রাহক ক্রেতার উপচে পড়া ভিড় রকমারি প্রণয়ে। আমাদের প্রজন্ম ভালোবাসতে শিখেছে গড়ে তোলা সে ভালোবাসার ভাঙন সাধন করে বিলুপ্ত ঘটাতে। যুগের বদলে যাওয়ায় বদলাচ্ছে ভালোবাসা, বদলে যাওয়ায় যখন মুখ্য হয়ে উঠেছে জীবনের মূল মন্ত্র হিসেব। ৩৮। ডিসেম্বরের শহর। ডিসেম্বরের শহরে এখন মধ্যরাত। নিজের নিঃশ্বাসের শব্দটাকেও যেন মানুষ লুকিয়ে রাখতে চাচ্ছে উষ্ণ লেপ কাঁথার মোড়কে। তাপমাত্রা স্কেলে সেলসিয়াসের মান নিচে নেমে যাচ্ছে ক্রমশ। থেকে থেকে কুয়াশার সিক্ত সৌরবিদ্যুতে চালিত ল্যাম্পপোস্টটা জ্বলছে আর নিভছে। সারাদিনের ক্ষীণ সূর্য আলোয় শুকিয়ে ওঠা বিটুমিনের পিচ ঢালা রাস্তায় অবিরত ধারায় চলছে এখন কুয়াশার টুপটাপ ঝরে পড়া। এরই মাঝে রাস্তার বাম পাশে পথচারীদের জন্য ব্যবহৃত ফুটপাতের দুচোখ আটকে যায়। একজনকে আবৃত করার যোগ্যতা রাখা কম্বলটা প্রশস্ত বরাবর শায়িত হয়ে তিনটা শরীরকে ঢাকবার বৃথা চেষ্টা চালাচ্ছে। তিনটা দেহের তিন জোড়া পা উন্মুক্ত হয়ে রইল, যেন আকাশ থেকে নেমে আসা কুয়াশাকে সাদরে গ্রহণ করে নিতে তারা ভীষণ উৎসুক। পরনে জোড়াতালি সোয়েটার জড়িয়ে আটসাট হয়ে শুয়ে থাকা এই ছেলে মেয়েগুলো কাউকে কোনো অভিযোগ না করেই রোজ এভাবেই ঘুমিয়ে যায়। মাথার নিচে কংক্রিটের শক্ত মেঝে, শীতকে উপেক্ষা করার তীব্র পোশাক সংকট, তবুও কোনো অভিযোগ নেই। ওরা জেনে গেছে ওদের অভিযোগের সুর সুউচ্চ অট্টালিকার দেওয়াল ভেদ করে আরামদায়ক ঘুমে ঢলে পড়া মানুষদের কান অবধি পৌঁছাবে না কথিত ডিসেম্বরের শহরে। রাস্তার ঘোরাঘুরি করা কুকুরগুলো দিন শেষে নিজের ঠাঁই খুঁজে পায়। মাথার ওপর খোলা আকাশ থেকে নেমে আসা শীতল শিশির কোনার ভয় নেই, অথচ মানুষ হয়েও এরা উপেক্ষিত। বর্ষাকালে যেখানে ভিজতে ভিজতে ঘুমিয়ে পড়ে, তীব্র শীতল শৈত্যপ্রবাহের কাঁপুনি তাদের নিত্যকার সঙ্গী সেথায়। এরাই সুখী, এরাই দামি। আকাশের বুকে লেপ্টে থাকা এক টুকরো চাঁদের আলো সরাসরি এদের শরীর স্পর্শ করে। এরা চাঁদের আলোর উষ্ণতায় রোজ ঘুমায়। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীত কিংবা উত্তরের শৈত্যপ্রবাহের দামামা এদের শরীরের শক্ত চামড়ার বেষ্টনী ভেদ করতে পারে না। এদের পায়ে থাকে শক্ত চামড়ার মোজার ন্যায় আবরণ। তাই হয়তো এদের কাঁথা পেরিয়ে উন্মুক্ত পায়ে ঠান্ডা লাগার অনুভূতি জাগে না। নিরাপত্তাহীনতার শহরে এরা নিশ্চিন্তে ঘুমায় নিরাপত্তার আদলে।
এদের মতো একটা অভিযোগবিহীন জীবন যদি হতো আমাদের, জীবনের নাম নেই, পদে পদে জটিলতার সংস্কৃতি, বেঁচে থাকাটাই যেখানে সবচেয়ে বড় সার্থকতা। ৩৯। অভিযোগনামা। আমার একঝাঁক শূন্যতা, শখানেক অভিযোগপত্রে ভরা একটা নিজস্ব ডাকবাক্স আছে নিজ মালিকানায়। বলার কেউ নেই, তাই শুনবে কে? আমার চিঠির কোনো প্রাপক নেই, কারো নাম নেই, কোনো মানুষ নেই আমাকে শোনার। আমি দুঃখ বলি আকাশকে, চিৎকার করে জানিয়ে দেই সব নিঃসংকোচে। সেসব শুনে বিরক্তি তার স্বভাবে নেই। আমার সান্ত্বনা দেওয়ার বাহানায় কখনো কখনো সে বৃষ্টি হয়ে আমার আঙিনায় ঘেঁষে ঝরে। চাইলেই যা ছুঁতে পারি অনুমতি সেখানে একটা উপেক্ষিত বিষয় মাত্র। আমার একঝাঁক শূন্যতা বুকে ভর করে ভারী হয়ে আসে। আমি চলতে গেলেই হাঁপিয়ে উঠি ক্রমশ। আচ্ছা, এভাবে বয়ে চলার শেষ কবে? শহরের পত্রিকাগুলোতে একটা খবর ছাপাবো, আমার একটা ঠিকানা চাই, এই মর্মে। আমি রোজ যেথায় চিঠি লিখব অভিযোগ ভরে। আমি কটা দিন ধার নিতে চাই, কটা সময় চাই, যেন তা না ফুরোয় হারানোর নীতিতে। দিনের আলোয় সময়সীমা যেন বেড়ে যায়। আমি যে রাতের আকাশে তাকিয়ে আর্তনাদ করতে পারি না, ভয়ে শুকিয়ে যাওয়া গলার শব্দ বাজে না। রাত তুমি না হয় এসো কটা দিন পর। আমি শূন্যতাগুলো বিক্রি করে এ শহরে না হয় একটু ঠাঁই গোজার মূল্য পরিশোধের চেষ্টা চালিয়ে যাব। প্রিয় মানুষ থাকলেই কি শূন্যতা হারায়? বরং রয়ে যায় সব। প্রতিটা মানুষই যখন শূন্যতায় বোধ হয়, রোজ তখন সে কার পূর্ণতা টানবে এভাবে? আমার নিঃশ্বাসে জমে আছে বিষাক্ততা, মস্তিষ্ক জুড়ে ভালো না থাকার এক বিকৃত ধারা। আমার মন জুড়ে আছে সংক্রমিত এক ভয়াবহ অসুখ, নাম যার ভালো নেই। ভালো থাকতে চেয়েও ভালো না থাকার কোলাহলে নিয়ম করে রোজ পিষ্ট হয় যারা। ৪০। তুমি এসো, তুমি এসো আমার শীতকালীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতার চরণে। তুমি এসো উত্তরের বয়ে আসা শৈত্যপ্রবাহের আর্দ্রতায় মিশে। তুমি এসো মায়ের হাতে তৈরি সকালের ভাপা কিংবা অজ্ঞাতনামা কোনো পিঠাই। তুমি এসো ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুয়াশায় ছেয়ে যাওয়া নিস্তব্ধ সন্ধ্যায়। তুমি এসো খেজুরের রস কিংবা জমে যাওয়া ইলিশের ঘ্রাণে। তুমি না হয় এসো এই নির্ঘুম রাতে একাকিত্বের করুণ আর্তনাদে। তুমি এসো ভোরের সিক্ত শিশির কণায়। আমন্ত্রণ তোমায় দুপুরের উষ্ণ কনকনে রোদে, নয়তো খড়কুটোয় জ্বলে ওঠা আগুনের উত্তাপ আভায়। তুমি এসো শরীরের লেপ্টে থাকা চাদর হয়ে উষ্ণ মায়ায়। তুমি এসো পাপড়ি ভেজা গোলাপের পাতায়, নয়তো শিশিরে ভেজা নব্য বুনো ঘাস ফুলের ডগায়। অতঃপর তুমি এলে, স্বাগতম তোমায় এই ক্ষুদ্র অভ্যর্থনায়। হারিয়ে যেও না আবার শীতের রুক্ষতা কেটে যাওয়া নিছক বাহানায়। অতঃপর উপস্থিত হও তবে তুমি মোর সদা সম্মুখে। ৪১। বৃষ্টি কথন। বৃষ্টি কখনো প্রেম, বৃষ্টি কখনো ঝরে পড়া কান্নার বিষাদ। মেঘেরা কাঁদলে হয় বৃষ্টি, আমি কাঁদলে হয় অশ্রুজল। বৃষ্টির ভাষা আমার জানা নেই, তবে বৃষ্টি বুঝে আমার সব অনুভূতি। বৃষ্টি আনে সজীবতা, রুক্ষতা ঝেড়ে যায় এক পশলা বৃষ্টিস্থানে মেতে সকাল, সন্ধ্যা রাত। বৃষ্টিকে কবিতায় না টানলে কবিতা হয় রসহীন। বৃষ্টির অনুপস্থিতি গানকে করে বেসুরো ভঙ্গুর। বৃষ্টিকে পুঁজি করে আমরা হয়ে উঠি সময়ের সেরা কবি, শিল্পী কিংবা গল্পকার। বৃষ্টি ভাষায় স্মৃতি, যে স্মৃতি কখন হয় প্রাক্তন সুখের, কখনো বা বিষাদ ঘেরা অতীত। বৃষ্টি শেখায় একাকিত্ব কষ্টকর, শেখায় একাকিত্বের সুখময়তা, কখনো আবার মধ্যপন্থী অবস্থার গোলযোগ। বৃষ্টি ভালোবাসা বাড়িয়ে দূরত্ব কমায়, অভিমান ভাঙিয়ে কাছে টানে। বৃষ্টি সম্পর্ক গড়ায়, বৃষ্টি সম্পর্কের গুরুত্ব বোঝায়। প্রিয়জনকে মনে করে, আবার বৃষ্টি আমায় কখনো মুস্কি হাসায়। টিনের চালে বৃষ্টির টুপটাপ ছন্দরীতি, ইচ্ছে হলেই বেলকনি ঘেঁষে বৃষ্টি ছোঁয়ার তুমুল বায়না। বৃষ্টি প্রয়োজন বাড়ায় এক কাপ চায়ে, বৃষ্টি প্রয়োজন বাড়ায় চায়ের ধোয়ার ওপাশে তোমার উপস্থিতি। মেঘেদের দখল হোক আমার আঙিনায় রোজ, চাইলেই যেন ছুঁতে পারি, করতে পারি বৃষ্টি উপভোগ। ৪২। এটা একটা চিঠি, বুঝছো? চিঠির শিরোনাম হচ্ছে শ্যামলী সেন ডাকঘর। প্রিয় অতীত সমীপে। আচ্ছা, তোমার মনে আছে কি, নদীর কোল ঘেঁষে আপন চিত্তে বেড়ে ওঠা বটগাছটার পাশে একটা বেশ পুরনো ডাকঘর ছিল।
নাম ছিল সেটার শ্যামলী সেন ডাকঘর। এমন নামকরণে বিশেষত্ব জানা নেই। হতে পারে শ্যামলী সেন নামের কাউকে নিয়ে লেখা প্রথম চিঠি দিয়ে ডাকঘরটির শুভ সূচনা হয়েছিল। বর্তমানে ধসে পড়া ডাকঘরে মরিচা ধরা ডাক বক্সে পড়া শেষ চিঠিটা কার ছিল জানো? তোমাকে নিয়ে লেখা চিঠিটাই ছিল প্রাক্তন ডাকঘরের শেষ চিঠি। ডাকবক্সের ভেতরে চিঠিটা ঠিকই পড়েছিল, তবে তোমার হাত অবধি পৌঁছানোর সুযোগ শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অনেক নির্ঘুম রাত জাগার সাক্ষী এই চিঠি। তোমাকে নিয়ে এক একটা লাইন লিখতে গিয়ে আমার এক প্রহর পেরিয়ে যেত। লণ্ঠনে তেল শেষ হয়ে যেত রোজ সন্ধ্যায়। যদি ময়ূরের পেখমকে কলম আর গঙ্গার সমস্ত জলকে কালি হিসেবে পেতাম, তবুও হয়তো তোমার উদ্দেশ্যে লেখা চিঠিতে আমার কথাগুলো লিখে শেষ করা যেত না। বর্তমানে প্রযুক্তির যুগে মুহূর্তে আমাদের অনুভূতির ভাষাগুলো স্থানান্তর হলেও সেকালে ডাকপিয়নের অপেক্ষায় ছিলাম চিঠির ফিরতি উত্তরের আশায়। বটগাছের শিকড়ে বসে বসে কাটিয়েছি শরৎ বসন্তের গোধূলি ক্ষণ বেলা অবেলা। বৃষ্টিতে ভিজেছি কখনো বা শীতের কাপা শরীরে চাদর মুড়িয়ে ডাকঘরের দরজায় কড়া নেড়েছি বহুবার। একটিবারের জন্য হলেও তোমার ফিরতি কোনো চিঠি আদৌ এসেছে কিনা। তোমায় নিয়ে লেখা শেষ চিঠিটা ডাকবক্সের বদ্ধ ঘর হইতে আজও মুড়িয়ে আছে। হয়তো মুছে যাওয়া সব শব্দের মাঝেও ভালোবাসি প্রিয় শব্দ দুটির কটা অক্ষর মুছে যায়নি। হয়তো চিঠির খামে গুজে রাখা তোমার প্রিয় শিউলি ফুলগুলো এখনও সতেজ। হয়তো এখনও গন্ধ ছড়াচ্ছে অবিরাম। হয়তো এখনও নিয়ম করে মৌমাছিদের জট বাঁধে সেই শিউলি ফুলের সুবাসের উৎস খুঁজতে প্রত্যহ। হয়তো এ জন্মে এসে কেউ একজন হঠাৎ খুঁজে পাবে অন্তিম হতে যাওয়া পূর্বজন্মের তোমাকে নিয়ে আমার লেখা শেষ চিঠিটা। হয়তো নিলামের বাজারে উঠবে যার অগণিত মূল্যে দর। তারপর কোনো ক্রমে তোমার দৃষ্টিপাত কেড়ে নিক চিঠির প্রতিটা শব্দ শ্লোক। শেষ অবধি তোমার হাতে এসে আশ্রয় পাক নিলামে ওঠা সেই চিঠিটা অক্ষত। তোমার মস্তিষ্কে রয়ে যাক গত জন্মের স্মৃতিচারণের স্ফুটন। আন্দোলিত হোক নিস্তেজরত সব স্নায়ুর স্নায়ুযুদ্ধ। এদিকে এ জন্মের আমি কোনো এক সূর্যোদয় ক্ষণে এক কাপ চা হাতে মৃদুস্বরে বলে উঠব, গত জন্মের অপূর্ণতা দ্বিতীয় জন্মে এসে প্রাপ্তির মিছিলে নাম লেখাবে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য যে এটা নিয়ে আসলাম, তোমাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর মাত্র 2টা পর্ব বাকি রইল, তারপরে আমাদের এই বইটি শেষ হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।